Hello there. Welcome to the C Structured Programming Language course, and in this tutorial we're going to discuss how to define a recursive function in C programming language. In the previous tutorial we have discussed about the concept of recursion and we have seen an example of recursion. Now in this tutorial we're going to discuss the definition of a recursive function. এই টিউটোরিয়ালটাতে আমরা একটা রিকার্সিভ ফাংশনের ডেফিনেশন কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব এবং এই ডেফিনেশন রিলেটেড দুইটা ইম্পর্টেন্ট টার্ম দ্যাট ইজ দ্য বেস কেস অ্যান্ড রিকার্সিভ কেস অফ আ রিকার্সিভ ফাংশন এই জিনিসগুলো নিয়ে আমরা এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা রিকার্শনের কনসেপ্ট এবং তার আন্ডার একটা কোডিং এক্সাম্পল দেখে এসেছিলাম, যদিও যেটার আউটপুট কি হবে সেটা নিয়ে আলোচনা করা হয়নি, বিকজ সেটা বোঝার জন্য আমাদেরকে রিকার্শন কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝতে হবে। সো হোপফুলি উই উইল ডিসকাস দিন ইন সাম অফ দ্য নেক্সট টিউটোরিয়ালস। So let's move forward in this tutorial with the definition of a recursive function. যেহেতু রিকার্সিভ ফাংশন একটা ফাংশন এবং আমরা জানি আমরা আমাদের সি প্রোগ্রামিং এ যখন কোনো ইউজার ডিফাইন্ড ফাংশনকে ইউজ করব সেই ফাংশনের তিনটা জিনিস অবশ্যই থাকতে হয়: ফাংশনের প্রোটোটাইপ, ফাংশনের ডেফিনেশন এন্ড অবভিয়াসলি ফাংশন কলিং। সো রিকার্সিভ যে ফাংশনটা আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে চাচ্ছি তাকে অবশ্যই ডিফাইন করতে হবে। Now the thing is, in the previous tutorial we have learned that recursion is a program control mechanism or process. অর্থাৎ রিকার্শন হচ্ছে একটা প্রোগ্রামের এক্সিকিউশনকে কন্ট্রোল করবে এমন একটা মেকানিজম বা প্রসেস। সো এই মেকানিজমটা দিয়ে আমরা যদি প্রোগ্রামের এক্সিকিউশনকে কন্ট্রোল করতে না পারি, দ্যাট ইজ একটা রিকার্সিভ ফাংশন যদি নিজে নিজেকে সারা জীবন ধরেই কল করে যায়, দ্যাট উইল মেক নো সেন্স। সো এই নিজে নিজেকে কল করার ব্যাপারটা একটা সার্টেন পয়েন্টে এসে আমাকে বন্ধ করে দিতে হবে বা থামাতে হবে। অর্থাৎ একটা রিকার্সিভ ফাংশন কিছু সার্টেন টাইম নিজে নিজেকে কল করতে থাকবে ডিপেন্ডিং অন সাম সার্টেন ভ্যালু, দেন একটা পার্টিকুলার ভ্যালু বা পয়েন্টে এসে বা একটা থ্রেশহোল্ডে এসে রিকার্সিভ ফাংশন আর নিজে নিজেকে কল করবে না বা কল করা থামিয়ে দিবে। সো এই কখন বা কোন পয়েন্টে এসে একটা রিকার্সিভ ফাংশন নিজে নিজেকে কল করা থামিয়ে দিবে, এটার জন্য রিকার্সিভ ফাংশনের কিছু কেস থাকে। একটাকে বলা হয় বেস কেস আর একটাকে বলা হয় হচ্ছে রিকার্সিভ কেস। বেস কেস এবং রিকার্সিভ কেস এই দুইটা কেসই কন্ডিশনাল স্টেটমেন্ট হয়ে থাকে, যাদেরকে একটা রিকার্সিভ ফাংশনের ডেফিনেশনে ইউজ করতে হয়। অলরাইট, সো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স of this base case and recursive case? Both the base case and recursive case are conditional statements, as I said earlier, whose value can be only 0 or 1. যেহেতু বেস কেস এবং রিকার্সিভ কেস এটা সবাই কন্ডিশনাল স্টেটমেন্টস, সো এদের ভ্যালু হিসেবে লাস্টলি আউটপুট আকারে আসতে পারে আইদার 0 or 1. দ্যাট ইজ বেস কেস এবং রিকার্সিভ কেস কন্ডিশনাল স্টেটমেন্ট হওয়ার কারণে দে ক্যান আইদার ইভালুয়েট টু ট্রু অর ফলস। সো একটা রিকার্সিভ ফাংশন কতক্ষণ চলবে এবং কখন বন্ধ হবে এটা ডিপেন্ড করছে এই বেস কেস এবং রিকার্সিভ কেসের ট্রুথ ভ্যালুর উপর। সো লেটস ডিসকাস দিস। সো রিকার্শন গোজ অন when the base case evaluates to 0 and the recursive case evaluates to 1. রিকার্শন চলতে থাকবে, অর্থাৎ একটা রিকার্সিভ ফাংশন নিজেই নিজেকে কল করতে থাকবে যতক্ষণ পর্যন্ত বেস কেস কন্ডিশনাল স্টেটমেন্টের ইভালুয়েশন 0 আসবে এবং রিকার্সিভ কেস তার ইভালুয়েশনটা 1 আসবে। অ্যান্ড দে আর ভেরি মাচ রিলেটেড টু ইচ আদার। দ্যাট ইজ বেস কেস যখন 0 ইভালুয়েট করবে তখন অটোমেটিক্যালি রিকার্সিভ কেস 1 ইভালুয়েট করবে। এমন কখনোই হবে না যখন দুইটা কেসই 0 ইভালুয়েট করবে বা দুইটা কেসই একসাথে 1 ইভালুয়েট করবে। একটা কেস যদি 0 ইভালুয়েট করে দেন আরেকটা কেস রাখা আছে সেটা অটোমেটিক্যালি 1 ইভালুয়েট করবে এন্ড ভাইস ভার্সা। বেস কেস যদি 1 ইভালুয়েট করে রিকার্সিভ কেস অলওয়েজ 0 ইভালুয়েট করবে। সো দ্য recursion goes on when the base case evaluates to 0 and that automatically makes the recursive case to evaluate to 1. বেস কেসের ভ্যালু 0 এবং রিকার্সিভ কেসের ভ্যালুটা 1 থাকলে রিকার্শন চলতে থাকবে। সো রিকার্শন বন্ধ হবে কখন? যখন বেস কেসের ভ্যালু 1 হয়ে যাবে এবং যেটার কারণে অটোমেটিক্যালি রিকার্সিভ কেসের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন আমাদের রিকার্শনটা বন্ধ হয়ে যাবে। সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু of the base case and the recursive case, our recursion can goes on and at a starting point it has to be stopped. So recursion কখন goes on হবে? বেস কেসের ভ্যালু 0 এবং রিকার্সিভ কেসের ভ্যালু 1 হলে
এবং একটা সার্টেন পয়েন্টে যে যখন বেস কেসের ভ্যালু 1 হয়ে যাবে এবং রিকার্সিভ কেসের ভ্যালু 0 হয়ে যাবে, তখন আমাদের রিকার্শনটা স্টপ হয়ে যাবে। And this is how we will define our recursive function. Now the thing is, একটা recursive ফাংশনের ডেফিনেশনে বেস কেস এবং রিকার্সিভ কেস সাধারণত রাখা হয়ে থাকে, বাট কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বেস কেসটা আছে সেটা ইমপ্লিসিট থাকতে পারে, অর্থাৎ এক্সপ্লিসিটলি বেস কেস দেয়া নাও থাকতে পারে, শুধুমাত্র রিকার্সিভ কেস থাকতে পারে। এটা ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রামিং স্টাইল অফ প্রোগ্রামার অর ইউজার বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। সো আমরা দুই ধরনের এক্সাম্পলই দেখব, অর্থাৎ বেস কেস রিকার্সিভ কেস এক্সপ্লিসিটলি বলে দেওয়া আছে, এবং আরেকটা এক্সাম্পল দেখব যেটাতে আমাদের শুধুমাত্র রিকার্সিভ কেসটা বলা আছে, অর্থাৎ বেস কেসটাকে এক্সপ্লিসিটলি বলা নেই, এটা ইমপ্লিসিটলি সেট করা আছে। অলরাইট, so let's take a look at the first example where the base case and recursive case are explicitly set or mentioned. So আমরা এমন একটা প্রোগ্রামের কনসেপ্টের সাহায্যে এই এক্সাম্পলটা দেখব, সেটা হচ্ছে এমন একটা সি প্রোগ্রাম যেটা যে কোনো একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল কাউন্ট করতে পারে। And we all know what is a factorial. একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল কি? সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো ইন্টিজার সংখ্যা পাবো প্রত্যেকটা সংখ্যার গুণফলকে বলা হচ্ছে ওই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল। সাপোজ আমাকে যদি বলা হয় হোয়াট ইজ 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 4 থেকে শুরু করে 1 পর্যন্ত মাঝখানে যতগুলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফলকে বলা হচ্ছে 4 এর ফ্যাক্টোরিয়াল। The same concept goes for the any integer number. That is, suppose আমি যদি বলি what is the factorial of 6, 6 factorial will be 6 into 5 into 4 into 3 into 2 into 1. এই সবগুলা সংখ্যার গুণফলকে নিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে বলা হবে 6 বা 6 এর ফ্যাক্টোরিয়াল। সো যে কোনো একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার প্রোগ্রামটা আমরা রিকারশন দিয়ে করে ফেলতে পারি। সো আমরা আমাদের প্রোগ্রামে হেডার ফাইল অ্যাড করে নিলাম, দেন আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন বানালাম যার নাম দিয়েছি আমরা ফ্যাক্টোরিয়াল। এটার রিটার্ন টাইপ হিসেবে রাখা হয়েছে লং ইন্ট এবং এটার প্যারামিটার হিসেবে রাখা হয়েছে একটা ইন্টিজার টাইপ প্যারামিটার। নাও হোয়াট ইজ দিস লং? দিস ইজ আ মডিফায়ার। এটা ইন্টিজার ডেটা টাইপের ধারণ ক্ষমতাকে বাড়ায়, অর্থাৎ আমরা যেহেতু এখানে একটা সংখ্যা ইনপুট দিব এবং সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল আমাকে রিটার্ন করা হবে, সো সেই সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা অনেক বড় হতে পারে, অর্থাৎ এমন একটা সংখ্যা আউটপুটে আসতে পারে যেটা ইন্টিজার নর্মাল যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপের যে ধারণ ক্ষমতা আছে সেটাকে এক্সিট করে যাচ্ছে। সাপোজ আমি যদি বলি 1000-এর ফ্যাক্টোরিয়াল কত, ইট উইল বি আ হিউজ নাম্বার। ওয়াই? বিকজ 1000-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1000 ইন্টু 999 ইন্টু 998 ইন্টু 997 ইন্টু 996, এরকম করে শুরু করে 1 পর্যন্ত যাবতীয় যত সংখ্যা পাওয়া যাবে সবগুলা সংখ্যার গুণফলটাই হবে হচ্ছে আমার 1000-এর ফ্যাক্টোরিয়াল। সো এটা যে সংখ্যাটাকে আমি কোথাও স্টোর করে অন্য কোথাও ব্যবহার করব, সেই স্টোর করার জন্য আমার নর্মাল ইন্টিজারের যে ধারণ ক্ষমতা আছে সেটাকে কিন্তু এক্সিট করে যাবে। সো দ্যাটস ওয়াই ইন্ট ডেটা টাইপকে আমরা একটু মডিফাই করে নিলাম ইউজিং দ্য কিওয়ার্ড লং। সো লং ইন্ট দিয়ে বোঝাচ্ছে এটা ইন্টিজার টাইপ ডেটাকে মডিফাই করা হয়েছে, অর্থাৎ ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে। সো ফ্যাক্টোরিয়াল এমন একটা ফাংশন আমরা ডিফাইন করব যার রিটার্ন টাইপ হচ্ছে লং ইন্ট। অলরাইট, সো যেহেতু এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা একটা লং ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে, সো এই ডেটাটাকে স্টোর করার জন্য মেইন ফাংশনের ভিতরে আমরা লং ইন্ট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যার নাম দিয়েছি আমরা ফ্যাক্ট, এবং এই ডিক্লারেশনের সময় একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করে দিচ্ছি। সো ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে যখন কল করছি তখন ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি হচ্ছে 4, অর্থাৎ 4 বা 4 এই ভ্যালুটার আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই। সো হোয়াট শুড বি দ্য রেজাল্ট? 4 into 3 into 2 into 1, that is 24. 4 3 12, 12 2 24. So the factorial of 4 will be 24. এটাই আমাদের রেজাল্টে আসবে। Now the thing is আমরা এই প্রোগ্রামটাকে রিকারশন দিয়ে সলভ করেছি। সো যখন আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করলাম, প্রোগ্রাম এক্সিকিউশনটা চলে আসলো ফ্যাক্টোরিয়াল ফাংশনটার কাছে। সো টেক a look at the definition of this function carefully. আমরা এখানে বেস কেস এবং রিকার্সিভ কেস দুইটাকেই রেখেছি, এবং যেহেতু একটা কাইন্ড অফ আর একটার অপোজিট,
অর্থাৎ বেস কেস 0 হলে রিকার্সিভ কেস অটোমেটিক্যালি 1 হয়, এবং ভাইস ভার্সা বেস কেস 1 হলে রিকার্সিভ কেস অটোমেটিক্যালি 0 হয়। সো এদেরকে আমরা একটা ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা এই প্রোগ্রামটা সলভ করার জন্য দুই ধরনের ডেফিনিশনই দেখতে পারি। অর্থাৎ আমরা ইফের সাথে আমাদের বেস কেসটাকে রাখতে পারি। ইফের সাথে বেস কেস রাখলে অটোমেটিক্যালি আমার যে এলসটা আছে সেটা রিকার্সিভ কেস হিসেবে কাজ করবে, বা ভাইস ভার্সা আমরা আমাদের ইফে রিকার্সিভ কেসে রাখতে পারি। যদি ইফে রিকার্সিভ কেসে রাখি অটোমেটিক্যালি এলস পার্টটা বেস কেস হিসেবে কাজ করবে। সো আমরা আমাদের বেস কেস এবং রিকার্সিভ কেসকে যদি ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, কোন কেসটা কোথায় যাবে, অর্থাৎ বেস কেসটা কি ইফের সাথে যাবে নাকি এলস এর সাথে যাবে, সেম ভাবে রিকার্সিভ কেসটা কি এলসে যাবে নাকি ইফে যাবে, আমরা অনেকভাবে প্রোগ্রামটাকে করতে পারি। and it totally depends on the programming style or the desire of the programmer. প্রোগ্রামারের যদি ইচ্ছে হয় যে সে ইফটাকে বেস কেসে রাখবে, সে রাখতে পারবে। ইভেন তার প্রোগ্রামিং স্টাইলটা যদি এরকম হয় যে সে বেস কেসটাকে রিকার্সিভ কেসে রাখতে যাচ্ছে, বেস কেসটাকে এলস হিসেবে রাখতে যাচ্ছে, রিকার্সিভ কেসটাকে ইফ হিসেবে রাখতে যাচ্ছে, সেটাও সম্ভব হবে। সো আমরা এখানে দুই ধরনের এক্সাম্পলই দেখতে পাচ্ছি। Now what is the base case? যেটা বলা হয়েছিল বেস কেসের ভ্যালুটা এমন ভাবে রাখা হয় যাতে at first অর্থাৎ প্রথম দিকে কিছু সময় তার ভ্যালুটা 0 হবে, এবং একটা সার্টেন পয়েন্টে যে যখন তার ভ্যালুটা 1 হবে সেটা রিকার্সিভ কল বন্ধ করে দিবে। সো যখন ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে 4 দিয়ে কল করা হচ্ছে, ইফের মধ্যে রাখা আছে n is less than or equal 1, which is our base case. সো অ্যাট ফার্স্ট এই 4টা n এর মধ্যে আসছে, n এর ভ্যালু যখন 4 একের থেকে ছোট না একের সমানও না, সো বেস কেসটা কিন্তু ফলস হচ্ছে, তার মানে বেস কেসের ভ্যালু 0 আসছে। বেস কেসের ভ্যালু 0 আসার অর্থ হচ্ছে এলসে রাখা রিকার্সিভ কেস অটোমেটিক্যালি ইভালুয়েট টু 1, অর্থাৎ রিকার্সিভ কেস ট্রু হবে। রিকার্সিভ কেস ট্রু হলে দেন এই রিকার্সিভ কেসের ভিতরে আমরা রিকার্সিভ যে কলটা আছে সেটাকে আবারও ব্যবহার করছি, অর্থাৎ এই রিকার্সিভ ফাংশন যে নিজে নিজেকে কল করছে, এই কলিংটা থাকে হচ্ছে কার সাথে, অলওয়েজ রিকার্সিভ কেসের সাথে। সো আমরা এখানে রিটার্ন করছি, কত রিটার্ন করছি, রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, অর্থাৎ প্রোগ্রামের এক্সিকিউশনটা এই মোমেন্টে ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে মেইন ফাংশনের কাছে যেতে পারছে না, কারণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা নিজেই নিজেকে কল করেছে। সো ফার্স্ট যে কলটা ছিল সেটাকে বলা হয় ফার্স্ট অ্যাক্টিভেশন, এবং এই ফাংশন থেকে যে রিটার্নটা মেইন ফাংশনের কাছে যাওয়ার কথা সেটা এখন যেতে পারবে না, কারণ এই ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করেছে। সো কত দিয়ে কল করেছে, দ্য ভ্যালু ইজ 3। সো এখানে যে রিটার্ন স্টেটমেন্টটা আছে এটা কাইন্ড অফ অন হোল্ডে আছে, কারণ এই ফ্যাক্টোরিয়াল n-1 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 এর কি ভ্যালু আসবে সেটা কম্পিউট করার জন্য ফাংশনটা নিজে নিজেকে আবারও কিন্তু কল করছে। সো আবারও ফাংশনটা 3 দিয়ে কল হবে, 3 is not less than or equal to 1, সো আমার বেস কেস আবারও 0, এবং অটোমেটিক্যালি রিকার্সিভ কেস আবারও 1, সো এখানে রিটার্ন আসবে, রিটার্ন 3 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 3-1, অর্থাৎ এখানে ফাংশন কলিংটা আবারও কাজ করছে, ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আবারও নিজে নিজেকে কল করছে। সো এখানে 3 ভ্যালুর জন্য এই ফাংশন কলিংটা ছিল, সেখানকার যে রিটার্ন স্টেটমেন্ট সেটা কাইন্ড অফ একটা অন হোল্ডে থাকবে। সো আবারও ফ্যাক্টোরিয়াল ফাংশনটা 2 দিয়ে কল হবে, 2 is not less than or equal to 1, so base case value আবারও false, automatically recursive case value আবারও 0, সো এই ফাংশনটা আবারও কল হবে, যেহেতু else true হচ্ছে অর্থাৎ রিটার্ন করবে 2 into factorial of 2-1, সেখানকার যেই রিটার্ন স্টেটমেন্টটা আছে এটা কাইন্ড অফ অন হোল্ডে থাকবে। ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আবারও 2-1 অর্থাৎ 1 ভ্যালু দিয়ে কল হবে, 1 ভ্যালু দিয়ে যদি কল হয় এখানে এসে আমার বেস কেসের ভ্যালুটা কিন্তু ট্রু হয়ে যাবে, কারণ 1 is less than or equal to 1 which will evaluate to true. সো যেহেতু এখানে ইফের রাখা কন্ডিশন ট্রু হচ্ছে, সো দ্যাট উইল সিম্পলি রিটার্ন টু 1। সো এক্ষেত্রে যেহেতু বেস কেসের ভ্যালু ট্রু হচ্ছে, সে কিন্তু আর রিকার্সিভ কেসে যেতে পারছে না, অর্থাৎ এলসে যেতে পারছে না, যেখানে কিন্তু আমার এই ফাংশনটা নিজে নিজেকে বারবার কল করছিল। সো n এর ভ্যালু 1, এটার জন্য আমার যে ফাংশন কলিংটা ছিল সেটা সিম্পলি রিটার্ন করছে 1। এই 1টা কার কাছে রিটার্ন হচ্ছে,
ওয়ান ভ্যালুর জন্য এই ফাংশনটাকে যে কল করেছিল, ওয়ান ভ্যালুর জন্য এই ফাংশনটাকে কল করেছিল কোন ফাংশন? ওই ফাংশনটা নিজেই কল করেছিল, বাট কখন? যখন কল করেছিল তখন তার ভ্যালু ছিল কত? 2। অর্থাৎ n এর ভ্যালু যখন 2 ছিল তখনই কিন্তু এই ফাংশনটা নিজে নিজেকে আরো একবার কল করেছে।